নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দফার নির্বাচন কেমন হলো? পঞ্চম দফার নির্বাচনে সব মিলিয়ে যে 7টা কেন্দ্রের নির্বাচন হলো, সেই নির্বাচনে কী সম্ভাব্য রেজাল্ট হতে পারে আমরা সেই নিয়ে খুব বিশদে যাব না। কী রেজাল্ট হবে তো সে তো মানুষ ভোট দিয়েছেন সেখান থেকে, কিন্তু কিছু সিমটম, কিছু রোগ, কিছু ইশারা সব কিছু আমাদের ভাবিয়েছে। কেন বলছি বলুন তো? যেভাবে পঞ্চম দফা নির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস তার দাঁত নোখ বার করার চেষ্টা করেছেন। যেখানে বিজেপির প্রার্থীরা বা সিপিএমের প্রার্থীরা গেছেন, সেখানে গো ব্যাক স্লোগান দিয়েছেন, ঘিরে ধরেছেন, চিৎকার করেছেন, চেঁচামেচি করেছেন, এমনকি জুতো পর্যন্ত দেখেছেন লকেট চ্যাটার্জিকে হুগলিতে। আমার প্রশ্নটা এখানে, যেটা করার কারণটা কী হলো? তাহলে কি শেষ পর্যন্ত সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশ যে জালিয়াতিটা তৃণমূল কংগ্রেস করবে চেষ্টা করেছিল, সেটা কি তারা পারেনি? এটা কিন্তু আমাকে ভাবিয়েছে। দেখুন, বেসিক্যালি যখন মানুষ প্রচণ্ড উগ্রভাবে বিরোধী প্রার্থীদের আক্রমণ করে, তখন তার সিমটমটা হয়, রোগের পূর্ব লক্ষণটা হয় যে আমি রিগিং করতে পারছি না কেন? আপনাদের জন্য, আপনারা এইভাবে সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়ে দিচ্ছেন, সেই জন্য তো আমরা জালিয়াতি করতে পারছি না। পঞ্চায়েত ভোটে, যেটা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, যে ভোটটায় যেভাবে ভোটটা করেছিলাম সেই ভোটটা করতে পারছি না। ফলত আচমকা লকেট চ্যাটার্জি তাকে জুতো দেখালেন তৃণমূল কংগ্রেসের 100 দিনের একজন তোলাবাজ মহিলা। সেটা তো হলো একটা দিক। কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুর করা হলো, অর্জুন সিংকে গো ব্যাক করা হলো। আমি দেখছিলাম সমস্ত পূর্ব লক্ষণগুলো। এই লক্ষণগুলো কিন্তু বেসিক্যালি ইন্ডিকেশন পুরনো যে নির্বাচন আমরা ফলো করেছি সেই নির্বাচনের প্রেক্ষিতে এটা একটা ডেসপারেশন। আমি যে জালিয়াতিটা করতে চেষ্টা করছি সেটা পাচ্ছি না। সারা রাজ্য তো চোরেদের রাজত্বে পরিণত করেছে। নির্বাচনের দিনটাও তারা চুরি করবেন, সেই অধিকারটা তারা চান। তো ফলে সেই অধিকারটা পাচ্ছেন না বলেই দাঁত নখগুলো বার করার চেষ্টা করেছেন। কিন্তু সিআরপিএফ ঠেঙিয়ে উঠছে। আমরা দেখেছি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালাচ্ছে মানুষ, তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে গিয়ে পর্যন্ত তাকে বার করে বলছে এবার কিন্তু দেখে নেবো। ফলত এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভরাডুবির গন্ধ পাচ্ছেন? এটা কিন্তু আমার মনে হয়েছে। কেন বলছি বলুন তো? যে 7টা কেন্দ্রে নির্বাচন হলো, সেই 7টা কেন্দ্রে মাইনরিটির সংখ্যা এর আগের দিনও বলেছি, আমি একটু বলে নিই। আরামবাগে আছে 16.6% মাইনরিটি ভোট, হুগলিতে আছে 14.6%, শ্রীরামপুরে আছে 19.1%, উলুবেড়িয়াতে আছে 27.8%, হাওড়াতে আছে 21.9%, ব্যারাকপুরে আছে 16.9%, বনগাঁতে আছে 16.2%। অর্থাৎ অ্যাভারেজ 15 থেকে 29, সব থেকে বেশি যেটা আছে 27.8 উলুবেড়িয়া। এই উলুবেড়িতে প্রচুর ভোট হয়েছে, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছে। ফলত এই 15 থেকে 29-এর মধ্যে যে মাইনরিটি ভোটে, এরা যদি সিপিএম কংগ্রেসের দিকে যায়, এরা কিছুটা যদি আইএসএফকে ভোট দিয়ে দেয় এবং কিছু ভোট যদি সাংগঠনিকভাবে বিজেপি নিয়ে নেয়, তাহলে তো মমতার অসুবিধে এক। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর মানুষ যদি ভোট দিতে পেরেন, তখন কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। সেই অ্যান্টি ইনকামবেন্সিটা রাজ্য সরকারের বিরুদ্ধে হওয়ার সম্ভাবনাটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে পরিষ্কার। তার কারণ দেখুন, খুব পরিষ্কারভাবে বলি, দিল্লির প্রেক্ষিতে নির্বাচন হলে অ্যাবসলিউটলি নরেন্দ্র মোদীর ভোট পাওয়ার কথা, বিজেপির ভোট পাওয়ার কথা। সর্বভারতীয় ক্ষেত্রে কোনো পার্টি এখানে এই রাজ্যে নেই যারা সর্বভারতীয় ক্ষেত্রে ডমিনেট করবে। এখানে আঞ্চলিক দল তৃণমূল, সিপিএমও প্র্যাকটিক্যালি আঞ্চলিক দল, কংগ্রেস তো প্রায় নেই। ফলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে সর্বভারতীয় ফ্যাক্টর কাজ করলে কিন্তু নরেন্দ্র মোদী সুইপ করার কথা, এবং সেটা একটা সম্ভাবনা আছে এক। দ্বিতীয়ত হচ্ছে, এই ভোটটাকে সর্বভারতীয় ক্ষেত্রে যাতে না যায় সেটার দিকে চেষ্টা করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। সিপিএম কিন্তু চেষ্টা করেছে সর্বভারতীয় সেক্টরে বিজেপির বিরোধিতা করার জন্য, কিন্তু তৃণমূল দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, দিদি এই দিয়েছে, দিদি ওই দিয়েছে, দিদি এই দিয়েছে করতে করতে রাজ্য স্তরের দিদির যা বেনিফিট সেইগুলোকে হাইলাইট করতে গিয়ে প্র্যাকটিক্যালি রাজ্য স্তরে নির্বাচনটাকে নামিয়ে এনেছেন, এবং এটা করতে গিয়ে চুরিটা ফোকাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিকে এটা ভাবেনি। তৃণমূল খেয়াল করে দেখুন, তৃতীয় দফা থেকে তৃণমূল কংগ্রেস এটাকে সর্বভারতীয় প্রেক্ষাপটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইন্ডি জোট 310 আসতে পারে। প্রথম 3টে ক্ষেত্রে কিন্তু সর্বভারতীয় সেক্টরে নিয়ে যায়নি। রাজ্যের ক্ষেত্রে নির্বাচনটাকে ডাইমেনশনটাকে ঠিক রাখার চেষ্টা করেছে। চতুর্থ দফার পর থেকেই খেয়াল করলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোট নিয়ে সরব হলেন। তার আগে কিন্তু বেশি হননি। ফলত আলটিমেটলি বুঝতে পেরেছেন যে রাজ্যবাড়ি করতে গিয়ে করাপশনটা তো মেইন ইস্যু হয়ে যাচ্ছে, এবং সেইখান থেকেই করাপশনের বিরুদ্ধে যদি মানুষ ভোট দেয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে না। আর সেইখানে দাঁড়িয়ে মাইনরিটি ভোট আসছে না, এবং সেই মাইনরিটি ভোটকে কাছে টানার জন্য পঞ্চম দফায় নিকৃষ্ট, মানে পঞ্চম দফার আগে চতুর্থ দফার শেষে যে রাজনীতিটা করলেন, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন, ইসকনকে আক্রমণ করলেন, ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলেন, ফলত আলটিমেটলি মাইনরিটি ভোট কনসলিডেশন করার লক্ষ্যেই করলেন। এটা তো বারবার বলছি। আমি বলছি একটা কথা, যে বাড়িতে রামকৃষ্ণদেবের ছবি আছে, যে বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি আছে, যে বাড়িতে মা শারদার কোনো প্রতিকৃতি আছে, সেই বাড়ি কখনো তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেওয়াটা উচিত নয়। পরিষ্কার, কেননা তিনি তার রাজনৈতিক স্বার্থে মাইনরিটি ভোটারদের খুশি রাখার জন্য রামকৃষ্ণদেবের নামাঙ্কিত প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ যেটা তৈরি করেছেন,
কোনো সেন্সেবল মানুষের অন্তত তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত না, কারণ ইনি পলিটিক্সের জন্য সব কিছু করতে পারেন, এটা সেন্সেবল মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে। ঠিক সেই প্রেক্ষিতে আমি আজকের এই নির্বাচনটাকে যেটা আমার একটা অ্যানালিসিস আমি করেছি, দেখুন ভুল হতে পারি, ঠিক হতে পারি, তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব ভালো রেজাল্ট হলে এই পঞ্চম দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3টে, বিজেপি 4টে এরকম হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব ভালো রেজাল্ট হলে এই 7এর মধ্যে 3টে তৃণমূল কংগ্রেস পেতে পারে, 4টে বিজেপি পেতে পারে। আমি কোন কোন সিটের ব্যাখ্যায় যাচ্ছি না। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে খারাপ হলে কিন্তু 5-2 হয়ে যেতে পারে, বিজেপি 5, তৃণমূল কংগ্রেস 2, এমনও সম্ভাবনা আছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে, আমার বলাতে কি এসে গেল, কিন্তু আমার একটা স্পেকুলেশন, আমি অনেকগুলো এক্স ফ্যাক্টরকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে যুক্ত করে আমার এই রিপোর্টটা আপনাদের কাছে পেশ করছি। এবং সাইলেন্টলি একটা কথা বলছি, যেমন ইতিউতি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কখনো আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে ঘেরাও করে তৃণমূল স্লোগান দিচ্ছে। তৃণমূলে এই প্যাটার্নটা কিন্তু খুব সাংঘাতিক, আচমকা ঘিরে ধরা হচ্ছে। এই ঘিরে ধরার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আছে। ফ্রাস্ট্রেশন বলতে আমি ফলস ভোট দিতে পারছি না, সেই জন্য মিডিয়ার সামনে দেখো গো ব্যাক, বিক্ষোভের মুখে সব্যসাচী, বিক্ষোভের মুখে লকেট চ্যাটার্জি, বিক্ষোভের মুখে অর্জুন সিং, বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর, এই পারসেপশনটাকে বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। এটাতে খুব রেজাল্ট কিছু হবে না। কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে হিন্দু ভোট কিন্তু কনসলিডেশন হয়ে গেছে। এটা কেউ স্বীকার করবেন, কেউ স্বীকার করবেন না, কিন্তু আমার নিজের মনে হচ্ছে সাইলেন্ট ভোটাররা কিন্তু, যেমন প্রোটেস্ট ভোটও আছে তার মধ্যে, অর্থাৎ তৃণমূল চোরেদের দল, চোরেদের বিরুদ্ধে ভোটটা দেবো, এটা যেমন হচ্ছে, তেমনি হিন্দু ভোটারদের একটা কনসলিডেশন গ্রাম বাংলায় হয়ে গেছে। আমাকে উত্তরপাড়ার গ্রামীণ অঞ্চল থেকে ফোন করে বললেন ভোটটা দিয়ে এলাম, তো দেখুন আমার বাড়িতে স্লিপ দিয়ে গেছে সিপিএম, আমার বাড়িতে স্লিপ দিয়ে গেছে তৃণমূল, আমার বাড়িতে বিজেপি কিন্তু স্লিপ দেয়নি, কিন্তু আমি ভোটটা দিলাম বিজেপিকে। বললেন যে এই দুর্বলতাটা বিজেপি কবে কাটাবে, ঠিক খুব রাইটলি পয়েন্টেড আউট। তারপর নিজে লিখছেন যে এবারে ভোটে কিন্তু উত্তরপাড়ার গ্রামাঞ্চল কিন্তু ঢেলে ভোট করতে চলেছে বিজেপিকে। আপনি ভাবুন, মানে আমি বলছি যে স্লিপ নেই কিন্তু ঢেলে বিজেপিকে ভোট দিতে চলেছে, এটা কিন্তু হিন্দু ভোট কনসলিডেশনের একটা জায়গা। আর এই পঞ্চম দফার নির্বাচনগুলোতে এক্সেপ্ট উলুবেড়িয়া বাকি 6টা আসনে কোনোটাতেই প্র্যাকটিক্যালি, হাওড়াতে একটু 21-এর আশেপাশে আছে, কিন্তু সবই 20% তলায় মাইনরিটি। এই মাইনরিটি ভোটারদের কোথাও দীপশিতা ভোট কাটবেন, কোথাও সব্যসাচী ভোট কাটবেন, এগুলো স্বাভাবিক, এগুলো খুব অস্বাভাবিক কিছু নেই। উলুবেড়িয়া কংগ্রেস প্রার্থী হয়তো কিছুটা ভোট কাটবে, কিন্তু আমি উলুবেড়িয়াটাকে বাদ দিয়ে বলছি বাকি 6টা আসনে মাইনরিটি ভোটারদের সংখ্যাটা কিন্তু 20%-এর তলায়। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা আশঙ্কা। মাইনরিটি ভোটার 30-এর আশেপাশে থাকলে তৃণমূল কংগ্রেসের একটু ভালো দিক। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যাক্টরটা বলি, এই 20%-এর মধ্যেও সব মাইনরিটি ভোটার ভোট দিতে যায় না, অনেকেই যায়। আবার তার মধ্যে যদি সিপিএম কংগ্রেস সবল বসায়, সেটা থেকেই কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ইসকনকে, ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ। একটা জিনিস যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে মাইনরিটিকে খুশি করতে গিয়ে, তোষণ করতে গিয়ে হিন্দু ভোটাররা কিন্তু শেষ মুহূর্তে অনেকে দিকবদল করে নিয়েছে। আমি কিছু ইঙ্গিত পেয়েছি, আমি সেটা নিয়ে চর্চায় যাচ্ছি না, সেটা আরও বিশদে আমি গবেষণা করছি। কিন্তু হিন্দু ভোটারদের কিন্তু ক্রমাগত কনসলিডেশন হচ্ছে। আমি এমন দর্শকের সঙ্গে কথা বলেছি যিনি তৃণমূলকে আজীবন ভোট দিয়েছেন, জবে থেকে তৈরি হয়েছে, তিনি আজকে আমাকে ফোন করে বলছেন আমার পরিবারের 16টা ভোট আছে আত্মীয় স্বজন মিলে, উই হ্যাভ অল ডিসাইডেড নট টু ভোট ফর তৃণমূল। তার কারণ যিনি রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করতে পারেন, যিনি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারেন, যিনি ইসকনকে আক্রমণ করতে পারেন, মানে আমরা ডিসিশন নিয়েছি একটি ভোটও আমাদের বাড়ি থেকে, এবং আমার পরিচিতদের আমি চেষ্টা করছি একটি ভোটও যেন এই ভদ্রমহিলা না পান। কট্টর তৃণমূলপন্থী ছিলেন একসময়, একটু লিবারেল হয়েছিলেন, এখন একদম পরিষ্কার বর্জনের পথে গেলেন। বাংলা কিন্তু সেই দিকেই যাচ্ছে, ইঙ্গিত তেমনই প্রচুর খবর পাচ্ছি। আমি এইটুকু কথা বলে মূলত আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আরও একটা বিষয় আপনাদের কাছে উল্লেখ করবো, যে দেখুন ইতিমধ্যে কিন্তু কলকাতা বাংলা পথে নামতে শুরু করেছে এগেনস্ট তৃণমূল নেত্রীর এই কথা, রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রমকে আক্রমণ করার ক্ষেত্রে কীভাবে মানে তারা রিয়্যাক্ট করছে সেটা আমি লক্ষ্য করছিলাম। আমি বলেছি কবিশ্রী জাত কোনো কথা বলছেন না, জয় গোস্বামী কোনো কথা বলছেন না, কৌশিক সেন কোনো কথা বলছেন না, অপর্ণা সেন কোনো কথা বলছেন না। হলোটা কি এদের? রামকৃষ্ণ মিশন আক্রান্ত, অথচ তারা কথা বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ভোকাল হওয়া উচিত ছিল না যে ইউ ক্যানট ডু দিস, বাঙালির সেন্টিমেন্টকে নিয়ে খেলবেন না। কেন? যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কালি কেউ লাগাতে পারে না, তার বিরুদ্ধে আপনি কালি লাগাচ্ছেন শুধুমাত্র এক শ্রেণীর মাইনরিটি ভোটারকে তোষণ করার জন্য। এবং যেভাবে আনন্দবাজারের কথা বলা উচিত ছিল তারা বলেনি, এখন আনন্দবাজার নরেন্দ্র মোদী মমতাকে অ্যাকিউজ করেছেন, সেই রিপোর্টটাকে ছেপেছে। খুব ইন্টারেস্টিং, আমি সব সিমটমগুলো দেখছিলাম যে এখনও কিন্তু মিডিয়া বেশি হচ্ছে না, পাছে বিজেপি ভোটটা পেয়ে যায়। ঈশানী দত্ত রায়, যিনি আনন্দবাজারের সম্পাদিকা, তাঁর একটা পোস্ট এডিট আমরা দেখার আশা করেছিলাম, এত তাড়াতাড়ি হবে না। দেবাশিস ভট্টাচার্য, তিনিও লিখবেন না, কোনো ইন্টেলেকচুয়ালরা কিন্তু কলম ধরবে না,
পাছে বিজেপি বেশি ভোট পেয়ে যায়। কিন্তু একজন ভদ্রমহিলা রামকৃষ্ণ মিশনের মতো মিশনের প্রতিষ্ঠানকে নিয়ে যখন আক্রমণ করেন, তখন তার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল নাকি? অবশ্য একটা ঘটনা ঘটেছে, কার্তিক মহারাজ কিন্তু লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন মমতার দরবারে। এখন মমতা বলছেন কি না, ব্যক্তি হিসেবে আমি বলেছি, প্রতিষ্ঠান হিসেবে বলেননি। তাহলে নামগুলো উল্লেখ করলেন কেন? আপনি শুধু কার্তিক মহারাজ বলে একজন সাধু বলে বলতে পারতেন। আপনি পরিষ্কারভাবে ভারত সেবাশ্রম সংঘ বলেছেন, আপনি রামকৃষ্ণ মিশন নামটা উচ্চারণ করেছেন, আপনি ইসকন নামটা উচ্চারণ করেছেন, ইসকনকে আমি এত জমি দিয়েছি বলেছেন। অর্থাৎ আমি জমি দিয়েছি, তুমি আমার হয়ে খেলো। এই যে নোংরামি, এটা আমি বলছি, আবার বলছি, কথাটা বারবার রিপিট করছি। যার বাড়িতে রামকৃষ্ণদেবের ছবি আছে, যার বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি আছে, যার বাড়িতে মা শারদার ছবি আছে, একজন মানুষেরও তৃণমূল কংগ্রেস দলটাকে ভোট দেওয়া উচিত নয়। খুব পরিষ্কার বলছি, ও চৌর্যবৃত্তি টিপ্তি ওগুলো সব ছেড়ে দিন, কিন্তু আপনার আবেগকে নিয়ে একজন ভদ্রমহিলা শুধু তার সাম্প্রদায়িক কার্ড খেলবেন। আনন্দবাজার ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু আপনার বিবেক কেন ঘুমোবে না? আপনি বলুন, আপনারা যারা আমাদের বাংলা বার্তা দর্শক, কনসিয়াসলি আপনাদের প্রত্যেকটা মানুষের উচিত সারা ভারতবর্ষের, সারা পশ্চিমবঙ্গের যেখানে ভোট বাকি আছে দুটো দফায়, প্রত্যেকটা মানুষকে বোঝানো যে একটা ভোটও যেন তৃণমূলের দিকে না যায়। ভাবতে পারেন এরপর রামকৃষ্ণ মিশনের উপর মমতা বন্দ্যোপাধ্যায় কী আক্রমণ করবেন? ভাবতে পারছেন ভারত সেবাশ্রম সংঘের দিকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করবেন? ভাবতে পারছেন ইসকনের দিকে কীভাবে আক্রমণ করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা রিগেন করলে, কোনোভাবে ক্ষমতা বেশি পেলে? সুতরাং একটা একটা করে ভোট কিন্তু কমানো দরকার। যদি আপনার ধর্মের আবেগের জায়গাটাকে নিয়ে আঘাত করেন এত নির্লজ্জভাবে, আপনাকেও কিন্তু প্রচণ্ডভাবে সক্রিয় হতে হবে। হবেন কি সেটা ভবিষ্যৎ বলবে, নির্বাচনের দিন বলবে। কিন্তু আমি আজকে ভাবছিলাম একটু অন্যতর দিক। দেখুন, আমি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি শিবম দাসকে অসামান্য একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন যে খুব 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 খারাপ কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কাজটা করেছেন তীব্রভাবে সমালোচনা করেছেন, যেটা কৌশিক সেন করতে পারলেন না, যেটা জয় গোস্বামী, শ্রীজাত, শীর্ষেন্দুরা করতে পারলেন না, বিশ্বনাথ চক্রবর্তী করেছেন। আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি শিবম দাসের সেই কে দেওয়া সাক্ষাৎকার একটা অংশ বিশেষ দিয়ে আজকে প্রতিবেদন শেষ করবো। কিন্তু তার আগে একটা মূল প্রশ্ন যে দেখুন, আমি ফেসবুকে আমার লিখেওছিলাম 10/5/2024 বঙ্গীয় ইমাম পরিষদের তাঁদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আচ্ছা, এটাকে মমতা নিন্দে করলেন না কেন? নিজের দলকে দিচ্ছেন বলে। কার্তিক মহারাজকে অ্যাকিউজ করলেন হিন্দু ধর্মের উপর আঘাতের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। হুমায়ুন কবির যে মানে 30% হিন্দু জনগোষ্ঠীকে ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি 1 মিনিটের মধ্যে, সেটার বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন বলে কার্তিক মহারাজ অপরাধী। আর বঙ্গীয় ইমাম পরিষদ যখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করলেন, সেখানে লিখছেন সাথে সাথে টিএমসিকে সমর্থন করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছি বঙ্গীয় ইমাম পরিষদ, এই বয়ান লিখছে। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান যখন তৃণমূলকে ভোট দিতে বলছে তখন সেটা ভালো, তাই তো? হিন্দুদের ওপর আক্রমণ হলে সেটার প্রতিবাদ করলে কার্তিক মহারাজ খারাপ। এই যুক্তিবোধকে কী বলবেন? আমি আরও কয়েকটা তথ্য আপনাদের কাছে এই প্রতিবেদনে বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য শোনানোর আগে জানাবো। 16ই এপ্রিল, তারিখটা নোট করুন, 16ই এপ্রিল ইমামরা বহরমপুরে সভা করেছিলেন ইউসুফ পাঠানের হয়ে প্রচারে। আজকে সেটা সারফেস এলো, এতদিন কেউ দেখায়নি, চুপি চুপি চেপে রেখেছিল। আজকে দেখলাম এবিপি আনন্দ সেটা দেখিয়েছে, এতদিন দেখায়নি কেন? অসুবিধা কোথায় ছিল? আপনাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া উচিত ছিল। ইমামরা বহরমপুরে সভা করছেন, সেখানে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য প্রচার করছেন। ইমাম মোয়াজ্জেম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামেই সেখানে সভা হচ্ছে এবং ইমামরা সবাই ইউসুফ পাঠানকে জেতানোর জন্য আবেদন করছেন। তাহলে সেটা ধর্মীয় কার্ড নয়, এটা ধর্মীয় প্রতিষ্ঠান। তাদের তো ধর্ম নিয়ে থাকা উচিত। তারা তাহলে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেনি সেদিনকে? অর্থাৎ আমার হয়ে করলে তবে ঠিক আছে। এবার কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে করলে সেটা আমার বিরুদ্ধে যাচ্ছে, এবং সেইখানে দাঁড়িয়ে আমি মুসলিম জনগোষ্ঠীর হয়ে কথা বলছি যে দেখো এই ভারত সেবাশ্রম সংঘ খারাপ, রামকৃষ্ণ মিশন খারাপ, ইসকন খারাপ। আমি চোখে আঙুল দিয়ে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য 3টে তথ্য দিচ্ছি। 10/5/2024 বঙ্গীয় ইমাম পরিষদের ফতোয়া, সেটা আমি এর আগেই বলেছি, সেটা দ্বিতীয়। এগুলো সব ভালো, অর্থাৎ ইউসুফ পাঠানের হয়ে ইমামদের প্রচার সভা, সেটা ঠিক। ফতোয়া ইমাম পরিষদের, সেটা ঠিক। ঈদের দিন সম্ভবত তারিখটা ছিল 11ই এপ্রিল 2024। আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে রেড রোডের নামাজে উস্কে দিয়ে বিজেপি বিরোধী প্রচার ঈদের দিন, ঈদের নামাজ পড়ার অনুষ্ঠানে করেছেন, তাহলে সেটাও ঠিক। অর্থাৎ আপনি যেগুলো ধর্মকে ব্যবহার করে করছেন সেগুলো সব ঠিক। আর হিন্দুদের ওপর অত্যাচার হলে কার্তিক মহারাজ প্রতিবাদ করলে তাহলে তিনি খারাপ। এবং সেইখানে গল্প জুড়ে দিলেন কি যে বুথে এজেন্ট বসতে দেবে না কার্তিক মহারাজ। 4 দিনের লিগাল নোটিশ দিয়েছে, 4 দিনের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। একদম কার্তিক মহারাজ কিন্তু ডেসপারেশনের দিকে গেছেন পরিষ্কার। ধন্যবাদ কার্তিক মহারাজ আপনাকে, যে অন্তত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবক শেখানো দরকার।
এবং তাকে জেলের মধ্যে ঢোকানো দরকার। আমি জানি না বাংলা কবে তাকে জেলের মধ্যে দেখবে, তার ভাইপোকে জেলের মধ্যে দেবে, কিন্তু তাকে সবকটা শেখানো দরকার। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার এখনও ইন্টেলেকচুয়াল সমাজ নাকে নস্যি এরমভাবে দিয়ে ঘুমোচ্ছেন, দিবানিদ্রা দিচ্ছেন। বাংলা পেড মিডিয়া, পেড ইন্টেলেকচুয়ালরা যেমন নাকে নস্যি দিয়ে ঘুমোচ্ছেন, পেড মিডিয়া আনন্দবাজার, বর্তমান, এই সময়ে আজকাল প্রতিদিন নিউজ 18, জি 24 ঘন্টা, এরা সবাই এখন ঘুমোচ্ছেন। তার কারণ মমতার বিরুদ্ধে কথা বললে যদি বিজেপির ভোটটা বেড়ে যায়, আহারে যাকগে তারা ঘুমন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী তো মুখ খুলেছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে, এটাই শুরু। আরও অনেকে কথা বলা শুরু করেছেন দেখছি আমি, আমরা নজর রাখবো। আপনারা কেউ কিছু এই নিয়ে কোনো কথা মন্তব্য করলে অবশ্যই আমাদের কাছে ভিডিওটা পাঠাবেন, প্রচারের দায়িত্ব থাকলো। কিন্তু আমি আবার বলছি, আপনার বাড়িতে যদি শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বা সারদা মার কোনো প্রতিকৃতি থাকে, কোনো শ্রদ্ধা সম্মান থাকে, আপনি যদি বেলুড় মঠে যান, আপনি যদি দক্ষিণেশ্বরের ওই মন্দিরে যান, আপনি যদি রামকৃষ্ণ মিশনের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন, বা আপনি যদি এর ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি যদি ইসকনের কোনো ভক্ত হন, দয়া করে তৃণমূল কংগ্রেসের সাথে ভোটটা না পাই সেটাকে ইনশিওর করুন। কেন দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। এই ভদ্রমহিলাকে জেতালেই নিত আরও নক্কার এবং নোংরাভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করবে। সেটা কি আপনারা চান? আস্ক ইওর কনসাইন্স, আপনি বিবেককে প্রশ্ন করুন। আর ততক্ষণ দেখুন বিশ্বনাথ চক্রবর্তী কী ভোকাল হয়েছেন, কীভাবে প্রতিবাদ করেছেন, যেটা সমস্ত বাঙালির প্রতিবাদ করা দরকার, করেছেন বিশ্বনাথবাবু। ধন্যবাদ তাকে, এবং অবশ্যই ধন্যবাদ দিই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের শিবম দাস, যিনি এই ইন্টারভিউটা নিয়েছেন। শুনুন। তো এত দাতা হচ্ছেন কি করে? আপনি এত দাতা হচ্ছেন কেন? ট্যাক্স পেয়ারের টাকা দিচ্ছেন, তারপরে আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আপনার নিজের সম্পত্তি দিচ্ছেন। আপনি একটা প্রতিষ্ঠানকে জনসমক্ষে এইভাবে হেয় করতে পারেন না। আপনি বিজেপিকে নিয়ে যা ইচ্ছা তাই করুন, নরককুণ্ডু বানান পশ্চিমবাংলাটাকে, কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে রামকৃষ্ণ মিশনকে নিয়ে কথা বলা? রামকৃষ্ণ মিশনকে আপনি যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেটা আপামর বাঙালিকে আপনি অপমান করেছেন। তৃণমূল না থাকলে কিচ্ছু অসুবিধা নেই, বিজেপি না থাকলে আমাদের কিচ্ছু অসুবিধা নেই, সিপিএম না থাকলে আমাদের কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু রামকৃষ্ণ মিশন না থাকলে আমাদের। তারপরে আপনি রামকৃষ্ণ মিশনের কে যেভাবে বিষাদগার করেছেন, আপনি একটা পার্টিকুলার প্রতিষ্ঠানকে নিয়েও বললেও সেটা কেন প্রাতিষ্ঠানিকভাবে আপনি সেইটা জনসমক্ষে আনলেন? কেন আপনি সেটা রামকৃষ্ণ মিশনকে আলাদা করে বললেন না? আপনার নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা, ফিডব্যাক থাকতেই পারে। গণতন্ত্রে এটাই স্বাভাবিক। মিশনের অনেক বিষয় নিয়ে আমরাও ফিডব্যাক দিই, কিন্তু আপনি জনসমক্ষে করেছেন হেয় করবার জন্য। এবং একই সাথে আপনি ভারত সেবা সংঘ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা দুর্ভাগ্যজনক। ভারত সেবা সংঘের যে অবদান, বিরাট অবদান আছে। প্রতিষ্ঠানের কোনো একটা ব্যক্তিকে নিয়ে যদি আপনার বলতে হতো, ভারত সেবা সংঘের তো হেডকোয়ার্টার আছে, ভারত সেবা সংঘের তো মানে একটি প্রতিষ্ঠান, ফলে কোনো একটি মহারাজের প্রতি আপনি বিষাদগার করবেন জন্য আপনি জনসমক্ষে ভারত সেবা সংঘের নাম তুলে যেভাবে বললেন, কার্যত সেই প্রতিষ্ঠানটাকে কালিমালিপ্ত করার নয় কি? কার্যত কালিমালিপ্ত করা। আপনি বাঙালি সেরা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কি খেলা খেলছেন? আপনি বিজেপিকে নিয়ে যা ইচ্ছা তাই করুন, আপনি বিজেপিকে নিয়ে যা ইচ্ছা তাই করুন, নরককুণ্ডু বানান পশ্চিমবাংলাটাকে, কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে রামকৃষ্ণ মিশনকে নিয়ে কথা বলার? আপনাকে কে অধিকার দিয়েছে ভারত সেবা সংঘর মতন প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলার? আপনাকে কে অধিকার দিয়েছে ইসকনের মতন আন্তর্জাতিক একটি সংস্থাকে নিয়ে কথা বলার? আপনি কেন আপনার গ্রিভান্সেস যদি থাকেও, আপনি মুখ্যমন্ত্রী, আপনি সেই গ্রিভান্সেস আপনি তাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতেই পারতেন। আপনাকে যখন দিনের পর দিন জঙ্গলমহলে রামকৃষ্ণ মিশনের মহারাজকে আপনি মানে সভাস্থলে দাঁড় করিয়ে দিয়ে সাক্ষী গোপাল করে দিনের পর দিন যখন আপনি জঙ্গলমহলে রামকৃষ্ণ মিশনের কোন প্রতিষ্ঠানগুলোর কোন মহারাজকে মঞ্চে তুলে বলতেন, মহারাজ আমরা এটা করিনি, মহারাজ ওটা করিনি, মহারাজকে থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলতেন, মনে আছে? আপনি কিভাবে রামকৃষ্ণ মিশনকে ব্যবহার করবার চেষ্টা করেছিলেন? আপনি রামকৃষ্ণ মিশনকে কিভাবে ব্যবহার করবার চেষ্টা করেছিলেন আপনি বোঝার চেষ্টা করুন। আপনি দিনের পর দিন জঙ্গলমহলে রামকৃষ্ণ মিশনের কোন সাধুকে মঞ্চে দাঁড় করিয়ে সেই খেলামেলার সাইকেলের বাহার দেখিয়ে আপনি বারবার মহারাজের থেকে সম্মতি আদায় করার চেষ্টা করেছেন। মহারাজ আমরা এগুলো করিনি, মহারাজ ওগুলো করিনি। তখন রামকৃষ্ণ মিশন ভালো ছিল, কারণ রামকৃষ্ণ মিশনের সাধুকে সাক্ষী গোপাল করে সরকারের প্রচার করেছেন আপনি। তখন জঙ্গলমহলে রামকৃষ্ণ মিশনের কোন সাধুকে দাঁড় করিয়ে দিয়ে আপনি তখন আপনার বৈধতা দাবি করেছেন, সরকারের বৈধতা দাবি করেছেন। আপনি যেভাবে রামকৃষ্ণ মিশনকে গতকাল আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে দাগিয়ে দিয়েছেন, তার তীব্র বিরোধিতা করছি, তার তীব্র সমালোচনা করছি, নিন্দা করছি।